গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন নবনীতা দেবসেনের লেখা এক্সপেন্স অ্যাকাউন্ট। অনেকদিন বাদে দেশে ফিরেছি। নেমন্তন্ন খেতে খেতেই প্রাণ যায়। বিদেশে থাকতে টেলিভিশনে দেখতুম ভারতবর্ষে বন্যা হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে, কিন্তু সশরীরে এসে তো দেখছি উল্টো। কে বলে এই দেশে দারিদ্র্য আছে? আজ লাঞ্চ, কাল ডিনার, পরশু ককটেল, আজ এই ক্লাবে খাওয়ানো, কাল সেই ক্লাবে খাওয়ানো, একেবারে সাহেবী ব্যাপার স্যাপার। সাহেবরা চলে গিয়ে এখন দেশশুদ্ধ সবাই সাহেব হয়েছি। মধ্যবিত্তের ঐশ্বর্য ঢের বৃদ্ধি পেয়েছে মনে হচ্ছে। নেমন্তন্ন করলে আগে লোকে বাড়িতে ডেকে যা করে রেঁধে বেড়ে খাওয়াতো, এখন সবাই সবাইকে বাইরে খাওয়ায়। আগে খাওয়া দাওয়া শব্দটার মানে ছিল লুচি, মাংস, দই, মিষ্টি, আর এখন খাওয়া দাওয়া মানেই হচ্ছে হুইস্কি, সোডা, জিন, রাম। কোল্ড ড্রিঙ্কের ব্যবস্থাই থাকে না অনেক সময়। মদ না খাওয়ালে সেটা মোটে খাওয়ানো বলে গণ্যই হল না। আমি তো মাঝে মাঝে ব্যাগে করে নিজের জন্য কোল্ড ড্রিঙ্কসের সাপ্লাই নিয়েই বন্ধুদের বাড়ি যাচ্ছি। অনেকে আমাদের কথা ভাবেই না কি না। বাপরে বাপ, এত মদ বিলেতেও খায় না। যেদিনই নেমন্তন্নে যাই খিদে আধমরা হয়ে পড়ি। খাবার পেতে পেতেই রাত কাবার। বাবু সাহেবদের সিধু পান যে আর শেষই হতে চায় না। এ কোন দেশি কলকাতা রে বাবা? এই লোকগুলোকেই তো আগেও চিনতুম, তারা তো ঠিক এমনটি ছিল না। ছোট পিসি বললে, রোববার আমাদের বাড়িতে লাঞ্চ খাবি, তোর সঙ্গে আমাদের বন্ধুবান্ধবদের আলাপ করিয়ে দিতে ইচ্ছে। বাড়িতে খেতে বলছে শুনেই উৎসাহ হল। তাছাড়া ছোট পিসিরা শুনছি বিরাট বড় লোক। আলিপুরে, ওল্ড অফকোর্স, চওড়া কাঠের পালিশ করা সিঁড়ি, মার্বেলের গাড়ি বারান্দা, সবুজ লনওয়ালা সাহেবী বাড়িতে থাকে। কেবল বসবার ঘরেই নাকি 3-3টে এয়ার কন্ডিশনার, 2জন লোকের জন্য বয় বাবুর্চি 5 জন, বাথরুম 6টা, উর্দিপাড়া পাগড়ি বাঁধা ড্রাইভার। গাড়িটা অবশ্য এয়ার কন্ডিশন নয়, তবে পাখা লাগানো। গেটে ভোজালি আঁটা নেপালি দারোয়ান। দারোয়ান অবশ্য ছোট পিসের ঠিক নিজস্ব নয়, অফিসের, আর ভোজালিটা দারোয়ানের। বাড়িটাও ছোট পিসের ঠিক নিজস্ব নয়, অফিসের। এয়ার কন্ডিশনারগুলোও তাই, গাড়িটাও, গাড়ির অপূর্ব পাখাটাও। বয় বাবুর্চি, ড্রাইভার, জমাদার কোনোটাই ছোট পিসের ঠিক নিজস্ব নয়। মায়তাদের উর্দিগুলো পর্যন্ত না। কেবল ছোট পিসিটি ছাড়া বাকি যা কিছু সবই ছোট পিসের অফিসের সম্পত্তি। রিটায়ার করলেই ব্যাস, কোথায় কি ভূতের ফাঁকি মিলিয়ে যাবে ফট করে। তাই সময় থাকতে থাকতে এই বেলা একটু দেখিয়ে চাখিয়ে নিতে না পারলে ছোট পিসির বা ভালো লাগবে কেন? নিশ্চয়ই যাব বলে কথা দিলুম। কিন্তু কপালে নেই, কথা দিলে কি হবে। পরপর অত নেমন্তন্ন খাবার ফলটি ফলল। রোববার সকাল থেকেই পড়লুম। বেলা 11:30টায় ফোনে পাওয়া গেল ছোট পিসির বাড়ি। বেয়ারা ধরল এবং বলল, মেমসাব বাগবাজার মে। বাগবাজারে আমাদের পুরনো বাড়ি। জ্যাঠামশাই এখনো ওখানে। আজ বাড়িতে খাওয়ানো দাওয়ানো, এখন ছোট পিসি বাগবাজারে মানে? কখন ফিরবেন? শামকো লৌটেঙ্গে। আমি যতই বলি হতেই পারে না, তোমাদের বাড়িতে আমাদের লাঞ্চের কথা। বেয়ারা তত সবিনয় বলে, हाँ जी, इधर लंच तो जरूर है आपका, लेकिन मेम साहब बागबाजार में। চোটে মোটে আর ছোট পিসেকে ডাকলুমি না। দুধ ছাই, আজ আমি যে যেতে পারছি না সেটা বেয়ারাকেই জানিয়ে ফোন ছেড়ে দিলুম। ব্যাপারটা কিছুই বুঝলাম না। আমাকে খেতে নেমন্তন্ন করে ছোট পিসির বাগবাজারে চলে যাবার মানেটা কি? আশ্চর্য, মানে বোঝা গেল পরদিন। ছোট পিসি এসে হাজির সকালের দিকে, অসুস্থ আমাকে দেখতে। এসে ছোট পিসি যে গল্পটা বলে গেল, আপনাদের হুবহু সেটাই বলছি। বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। তোকে তো লাঞ্চে ডাকলুম, তারপর তোর পিসের গেস্টদের লিস্টটি দেখেই আমার মেজাজ টং হয়ে গেল। দেশ বিখ্যাত ব্যক্তি একজন,
এরা একসঙ্গে পদধূলি দিলে বাড়ির যে কী অবস্থা হবে তা তো ভালোই বুঝতে পারছি। পূর্ব অভিজ্ঞতা তো কম নেই, তার মধ্যে তুই এলে তোর কি অবস্থা হবে তাও। এখন তোকেই বা বারণ করি কি করে? সুতরাং রান্নাবান্নার বন্দোবস্ত করে বাবুর্চিকে সব বুঝিয়ে দিয়ে আমি কেটে পড়লুম। সোজা ট্যাক্সি নিয়ে বাগবাজারে, পলায়তী সজীবতী। রাগ করিসনি, তোর কথা মনে করে আমার একটু দুঃখ দুঃখ ভাব হচ্ছিল ঠিকই, কিন্তু তবু বাড়িতে থাকতে সাহস হলো না। শুনলেই বুঝবি কেন হলো না। লাঞ্চ কেন, চায়ের বেলাও পার করে দিয়ে 7টা নাগাদ ফিরলুম। কেননা রাত্রে ওর এক কলিগের বাড়িতে 8টার সময় ডিনারের নেমন্তন্ন। নিচে থেকেই ভুরভুরে গন্ধ আর রেকর্ডের বাজনা শুনতে পেলুম। বুঝলুম ব্যাপারটা সুবিধের নয়। ভেবে দেখ তুই, সন্ধ্যা 7টা বেজে গেছে, আর অতিথিরা এসেছেন বেলা 12টার আগেই। দারোয়ান বললে, মেম সাব লোক সব ঘর চালা গিয়া, লেকিন সাব লোক কই কই হ্যায়। স্ত্রীরা সব চলে গেছে, কিন্তু স্বামীরা কেউ কেউ আছে। জেনে রাখবি, এটা মহা দুর্লক্ষণ। এর নাম এক্সপেন্স অ্যাকাউন্ট। সন্ধ্যে 7টার পরেও লাঞ্চ। ভয়ে ভয়ে ওপরে উঠে ঘরের পর্দা তুলেই দেখি চিত্তির। ঘরের মধ্যিখানে কলকাতার বিখ্যাত 4টে মাতাল। একজনের হাত উঁচু করে ধরা একটা বোতল, অন্যরা সেইটে কেড়ে নেবার জন্য ঝুলোঝুলি করছে। আর তোমার পূজনীয় ছোট পিসে তাদের ঠিক মধ্যিখানে, গোপিনী পরিবেষ্টিত কেষ্ট ঠাকুরের মতন দাঁড়িয়ে, হাতে বাঁশির বদলে একটা গোল করে পাকানো বিজনেস স্ট্যান্ডার্ড নাকি ফিনান্সিয়াল টাইমস কে জানে, সেটা দিয়ে হন্যে হয়ে একে ওকে মাঝে মাঝে 2-1 ঘা পেটাচ্ছেন। এই হচ্ছে ওর মাতালদের মারামারি থামানো। যেভাবে লোকে কুকুর বেড়ালদের ট্রেনিং দেয়, অনেকটা সেইভাবে। কিন্তু মাতালরা তো আর কুকুর বেড়াল নয়, ওরাও তো শুনবে কেন? তাদের টেম করে সাধ্ধিকার। ঘরের কোণে বড় হরিবেয়ারা দাঁড়িয়ে মুখ হাঁ করে ঘুমোচ্ছে। সন্ধে 7টায় বাড়ি ঢুকে এই দৃশ্য দেখেই তো আমার মাথায় রক্ত উঠে গেল। রগ দপদপ করতে লাগল। আমাকে দেখেই তোর ছোট পিসে হঠাৎ কাতরে উঠলেন। এই যে এসেছ, এসো এসো, দেখো তো কি কাণ্ড। যেন এইমাত্র নন্দনকানন থেকে পড়লেন, যেন জীবনে কখনো মাতাল দেখেননি। আমাকে দেখা মাত্র সমবেত মাতালদের প্রত্যেকের অভিমান 16 কলায় উপচে উঠল। বৌদি দেখুন না ভট্টাচার্য কি করছে। কি করছে মানে? কেপি আমার হাত টেনে ধরে রেখেছে, ছাড়ছে না। ছাড়ো বলছি। মিসেস রে, প্লিজ টেল সুরিন্দর টু লিভ মাই বটল। মিসেস রে, লুক অ্যাট দ্যাট রেচ। দেশাই, হি হ্যাজ গ্র্যাবড মাই বটল। বৌদি, কেপিকে বলুন তো আমার হাত ছেড়ে দিক। কেন ছাড়ব? আগে সে আমাকে আপনি বলুক। বলো ছেড়ে দিন। বলবো না, আমিও ছাড়ব না। পরিষ্কার যুক্তিতর্ক চলছে। কে বলে মাতালদের যুক্তি থাকে না? হঠাৎ দেখি মারামারি থামিয়ে মাতালরা গোল হয়ে সার বেঁধে এ ওর পেছনে পরস্পরের কোমর ধরে নাচতে শুরু করে দিয়েছে, সেই হারিত লারিত জারিতের ডায়াগ্রামের মতো। ব্যাপার কি না, আগের পপ মিউজিকের রেকর্ড পাল্টে গিয়ে হঠাৎ শুরু হয়েছে একটা পুরনো হিন্দি গান, পতলি কমর হ্যায় তিরাছি নজর হ্যায়। অমনি মাতালদের মেজাজও বদলে হাসি খুশি হয়ে গেছে। ফোক ডান্স হচ্ছে। সকালে এদের পরনে ভালো ভালো পোশাকই ছিল মনে হয়, কিন্তু এখন সেগুলো ন্যাকড়ার মতো। ভেবে দেখ, ধ্যামসানো পোশাক পরা 4টে বিভিন্ন সাইজের লম্বা বেটে রোগা মোটা মাঝবয়সী মাতাল গোল হয়ে থপথপিয়ে নাচছে। একজনের বগলে একটা বোতল, মাঝখানে আমার কর্তা। তখনও করুণভাবে পাকানো খবরের কাগজ পেটা করে যাচ্ছেন অতিথিদের, আর সেই নৃত্যের বৃত্ত থেকে বেরুতে প্রাণপণে চেষ্টা করছেন। কিন্তু ওরা ওকে বেরুতে দিচ্ছে না। এসব দেখতে ভালোই লাগছিল। এমন সময় গানটা ফুরিয়ে গেল। হঠাৎ শুরু হলো, बोल राधा बोल সঙ্গম হোগা কি নেহি। অমনি কি যে হলো, নৃত্যরত মাতালরা রে রে শব্দের ঘুষি তুলে বোতল উঁচিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গিয়ে এ ওকে উল্টো বাগে তাড়া করল। ফোক ডান্সটা এখন আর তেমন নিরীহ নেই, হেড হান্টিং নাগাদের মতো হিংস্র টাইপের দেখাচ্ছে। তোমার পিসে মশাই ভীতু মানুষ, তিনি এবার কাগজটা ফেলে দিয়ে উষা আমাকে বাঁচাও বলে চেঁচিয়ে উঠলেন। বিজনেস স্ট্যান্ডার্ড না ফিনান্সিয়াল টাইমস ওকে আর রক্ষা করতে পারছে বলে মনে হলো না। আমি আর কি করি,
ইষ্টনাম জপ করে দুগ্গা বলে বডি থ্রো দিয়ে ঝাঁপিয়ে পড়লুম মাতালদের সার্কেলের ঠিক সেন্টারটা লক্ষ্য করে। জানিসই তো আমার এই বিপুল ওজনটা কখনোই বৃথা যায় না। ঝাঁপ দিয়েই মা কনুই দিয়ে পরপর দুজনকে আর ডান কনুই দিয়ে আর দুজনকে ৮২ সিক্কার ৪টি গোত্তা মারতেই তারা যেই দুদিকে সরে গেল, তোর পিসেও সেই ফাঁকে ছুটতে পালিয়ে গেলেন। ভেবেছিলাম ওতেই মাতালরা দাঁত ছিরকুটে উল্টে পড়বে, কেননা শুনেছি মাতালদের গায়ে নাকি একদম শক্তি থাকে না। কিন্তু কি বলবো তোকে, একটা উল্টে পড়ল না, একটুখানি টলে গেল মাত্র। তারপরই আবার সার্কেলটা জোড়া লেগে গেল, পানা পুকুরের মতন। একবার দেখলুম আমি তাদের কেন্দ্রমণি। তোমার ছোট পিসে ঘর ছেড়ে বেরিয়ে নিচে পালিয়ে যাচ্ছেন। সিঁড়িতে পায়ের শব্দ হচ্ছে। আমার কনুয়ের গোত্তায় মাতালরা একটাও পড়ল না বটে, কিন্তু ওই যে কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় হরিবেয়ারা হাঁ করে ঘুমোচ্ছিল, সে হঠাৎ বলা নেই ক নেই কাটা কলা গাছের মতো দপাস করে উপুড় হয়ে শটান আছড়ে পড়ল কার্পেটের উপর। পড়েও তার ঘুম ভাঙল না। এখন আমি এই বৃত্ত থেকে বেরোই কি করে? নেমন্তন্ন রয়েছে। হরির তো ওই অবস্থা, আর তোর পিসে পালিয়েছে। ভাবছি আবার গোত্তা মারব, এমন সময় নিচে একটা হইচই উঠল। তারপরেই মনে হলো সিঁড়ি দিয়ে কেউ উঠে আসছে। তোর পিসের পায়ের শব্দ নয়। হঠাৎ ঘরের মধ্যে ঢুকে পড়ল একটি আলুথালু বাঙালি মেয়ে। হাওমাও করে কাঁদছে, কোলে একটা কচি বাচ্চা। বাচ্চাটাও তার স্বরে চেঁচাচ্ছে, তার মাও তাই। পেছনে পেছনে আরও একজন চেল্লাচ্ছে। সে আমাদের দারোয়ান। অন্দর মাত যাইয়ে, অন্দর মাত যাইয়ে, পয়লা তো স্লিপ দিজিয়ে। আর স্লিপ কে শোনে কার কথা? মেয়েটা হাঁপুস নয়নে কাঁদছে আর বলছে, ও মিস্টার ভট্টাচার্যি, ও মিস্টার দেশাই। আর বাচ্চাটা বলছে ম্যা ম্যা। আর করুণ গলায় দারোয়ান বলছে, স্লিপ কাহা? এদিকে ঘরের দৃশ্য ভয়ানক। এই ২০০ পাউন্ডের আমায় ঘিরে মাতালদের সে কি বেদম নাচ, যেন কোনো বারব্রত কি স্ত্রী আচার পালন করা হচ্ছে। আয় আয় সহচরী, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান। ওদিকে ও মিস্টার ভট্টাচার্য, ও মিস্টার দেশাই। মেয়েটা কেঁদেই চলেছে। ওদের কিন্তু গেরাচ্ছি নেই। শেষে ডেসপারেট হয়ে দিলুম একটা কনুয়ের গোঁত্তা ভট্টাচার্যির পাঁজরায়। অমনি ভট্টাচার্যি বললে, কন হ্যাঁ? মেয়েটি বললে, আমি তো মিসেস চ্যাটার্জি। কোন চ্যাটার্জি? উত্তম না সৌমিত্র? উত্তরে মেয়েটা আরও কাঁদে আর বলে, কি আশ্চর্য, আমাকে চিনতে পারছেন না? আমি তো আপনাদেরই মিসেস চ্যাটার্জি। এবার ভট্টাচার্যি হঠাৎ রেগে গেল। তার মানে, আই হ্যাভ ওনলি মিসেস ভট্টাচার্যি, बस हमको कोई मिसेस চ্যাটার্জি ওয়াটার্জি নেই হ্যায়। ও মিস্টার দেশাই। আমি এবার দেশাইকে একটা রাম গোত্তা মারলাম। তক্ষুনি দেশাই বলে উঠল, উইচ মিসেস চ্যাটার্জি? মিসেস বি কে? মিসেস এসেন? মিসেস জেসি? কোনসা? মেয়েটা একেবারে হু হু করে কেঁদে উঠল। কি মুশকিল, আমি তো আপনাদের দুজনেরই পিয়ে, চিনতে পারছেন না? গত 5 বছর ধরে রোজ ডিকটেশন নিচ্ছি। আমি তো আপনাদের স্টেনো হই। स्टेनो तो इधर क्यों? ऑफिस में जाइए, डिक्टेशन उधर मिलेगा। মেয়েটি এবার কাঁদতে কাঁদতে কার্পেটে লুটিয়ে পড়ল। দেখা দেখি ওর বাচ্চাটাও। ডিটেকশন চাইনি স্যার, আমি হেল্প চাই। আমার স্বামী স্কুটার অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে নিয়ে গেছে। গুড, ফাইন। হসপিটাল মে নিয়ে গেছে তো ব্যাস, সব কুছ ঠিক হয়ে যাবে। মিস্টার ভট্টাচার্যি, এই রাত্রিরে আমি অত টাকা কোথায় পাই? ইঞ্জেকশন, রক্ত, হা ভগবান। এমন সময় অকস্মাৎ, ও হো রুপাইয়া চাইয়ে, লিজিয়ে না, কিতা রুপাইয়া? বলে মেজর সুরিন্দর সিং নিজের পকেট থেকে 1 তোড়া নোট বের করে ওকে দিতে গেলে হাত কেঁপে টাকাগুলো সব মেঝে ছত্রাকার হয়ে পড়ল। কিন্তু মেয়েটি সেদিকে তাকিয়েও দেখল না। কেবলই হাত জোড় করে বাচ্চা কোলে করে অজ্ঞান অবুঝ বস দুটোর কাছেই অনুনয় বিনয় করতে লাগল সে। আমি তাড়াতাড়ি বলি, লজ্জা করবেন না, ওতে লাভ নেই। এরা সব পাঁড় মাতাল এখন। যা পাচ্ছেন চটপট নিয়ে নিন, হরিণনুট যখন দিচ্ছেই। এমন সময় হঠাৎ হরিণনুট হরিণনুট বলে ভীষণ চেঁচাতে চেঁচাতে ভট্টাচার্যি পকেট থেকে টাকা কড়ি বের করতে আর কার্পেটের উপর ছড়াতে লেগে গেল।
দেখা দেখি দেশাই আর কেপিও নেচে নেচে হরিবোল বলে আহ্লাদের চারদিকে টাকা পয়সা ছুঁড়তে শুরু করল। মেয়েটি তো থ। আমি কষ্টের সৃষ্টে নিচু হয়ে কুড়োচ্ছি। এমন সময় হরির লুট, হরিবোল ইত্যাদি শুনেই বোধহয় শ্রীমান হরির লুপ্ত চেতনা জেগে উঠল। মাটিতে পড়ে থাকা অবস্থা থেকে লাফিয়ে উঠে এসে সেও পাল্লা দিয়ে টাকা কুড়োতে থাকে। কুড়িয়ে কাঁধের ঝাড়নে ঝেড়ে ঝুড়ে সেগুলো যত্ন করে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিতে লাগল হরি। এই ঘরের কর্মকাণ্ড দেখে মেয়েটা তো চুপ করেইছে, বাচ্চাটার কান্নাও থেমে গেছে। মাতালদের নাচের বৃত্তও আপনা আপনি ভেঙে গেছে। আমি মুক্তি পেয়ে তাড়াতাড়ি ওয়েস্ট পেপার বাস্কেটটা হাতে তুলে নিয়ে মেয়েটিকে বললুম, চলুন মিসেস চ্যাটার্জি, তাড়াতাড়ি নিয়ে চলুন, দেখি কি করা যায়। এই টাকাগুলি এখন রাখুন, আর আমি আপনার সঙ্গে আমার গাড়িটা দিচ্ছি। ড্রাইভারই ওষুধপত্র কিনে টেনে দেবে, যা দরকার হেল্প করবে। এদের অবস্থা তো বুঝতেই পারছেন। ওকে রওনা করে দিয়ে ওপরে এসে দেখি হরি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। সব রেকর্ড ফুরিয়ে বাজনা বন্ধ। আর 3 মাতালে মিলে লগবক করতে করতে ফের লড়াই বাঁধিয়েছে সেই বোতলটা নিয়ে। 4 নম্বর কেপি সিনহা বেচারি মোটা মানুষ, আর লড়তে না পেরে রেফারি হয়ে গেছে। তোর পিসে অ্যাবসেন্ট। আমি তো ঢুকেই এক ঝটকায় বোতলটা কেড়ে নিলাম। অমনি রেফারি শুঁ করে ভাঙা ভাঙা শীষ দিয়ে বলে উঠল, গোল। আর আমি দেখি, হাঁ ভগবান, এ তো একটা খালি বোতল। এই নিয়ে এত লড়াই! এই মাতালগুলো নরকেও ঠাঁইনি, আমার বাড়িতে তো নয়ই। তেড়ে ফুড়ে হরি বলে ডাকতেই হরি রক্তচক্ষু মেলে আমার সুরের সুর মিলিয়ে জি বলে তক্ষুনি চোখ বুজে ফেলল। চোখের রংটি দেখেই বুঝলুম অত ঘুম কিসের। ব্যাটা নেশাখোর। এক ধমক মেরে মিলিটারি কায়দায় বললুম, হরি জলদি, সব লোক আভি হাটাও, কুইক। শুনে হরি চোখ বুজে বুঝেই গুনগুন করে হাত নেড়ে বলে উঠল, যেন বাগান থেকে গরু তাড়াচ্ছে কি ছাগল, হে ই হিট হিট। তারপর চোখ মেলে আমাকে জিজ্ঞেস করল, গিয়া? আমার মুখের চেহারাতেই বোধহয় উত্তর পেয়ে গেল, নেই গিয়া? আচ্ছা খতরনাক সব লোক। তারপর শিবনেত্র হয়ে বলতে লাগল জোরে জোরে, এ সব লোক হট যা হট যা, ঘর যা ঘর যা, হুস। খেপে গিয়ে আমি এবার হরিকে প্রচণ্ড ধমক লাগালাম, ও কি হচ্ছে হরি, ভালো করে বলবি তো? হরি তখন ঘুষি পাকিয়ে ভালো করে বলতে লাগল, এ সালে সব লোক, হট হট, ভাগ 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 সালে ভাগ, ঘর যা ঘর যা, এ সালে সব লোক। আমি আর না পেরে হরিকে হিড় হিড় করে টেনে অন্দরের বারান্দায় নিয়ে এসে বললুম, বুদ্ধু, অমনি করে নয়, হাত ধরে এমনি করে হটাও। বলেই প্রেশারের ওষুধ খেতে ছুটলুম। একই আমি ভারী মানুষ, তাই রাগলেই মাথায় রক্ত উঠে যায়, ঘাড় টনটন করছে, মাথা যেন শীষের মতো ভারী। বাড়ি এসে অবধি মাতাল সামলাতে সামলাতেই আধমরা। ওষুধ খেয়ে স্নান করে সেজে গুজে পটের বিবিটি হয়ে ফিরে এসে দেখি অন্দরের বারান্দায় সার সার 3 মূর্তি পড়ে আছে। একজন আবার আরেকজনের কানে কানে কি সব বলছে। নিচু হয়ে মুখের কাছে কান নিয়ে গিয়ে শুনি ফিসফিস করে বলছে, মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। সেই শুনে অন্যজন খুব জোরে ফোঁস করে ঘর কাঁপিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ভালো করে চেয়ে দেখি এটা হচ্ছে হরি, আর হরির কানে নামটা পড়ার মতো করে কবিতা আওড়াচ্ছেন মিস্টার ভট্টাচার্যি। ওপাশে একা একা শুয়ে নাক ডাকাচ্ছেন মিস্টার দেশাই। ঘরে ঢুকে দেখি আরেক মনোহর দৃশ্য। 6 ফুট লম্বা সুরিন্দর সিং চিত হয়ে ছোট কৌচের ওপর শুয়ে আছে, লম্বা ঠ্যাং দুটো ভাঁজ করে হাতলের বাইরে শূন্যে ঝুলিয়ে। আর মোটা কেপি সিনহা মেঝেয় কার্পেটে উপুড় হয়ে আছে কচ্ছপের মতো। মাঝে মাঝে কুমিরের মতো মাথা তুলে বলে উঠছে, বাট জামাইবাবু ওয়াজ এ পারফেক্ট জেন্টলম্যান। আর অমনি সুরিন্দর সিং জড়িয়ে জড়িয়েই ধমকে উঠছে, সো হোয়াট? তোমার ছোট পিসের কিন্তু ঘরে বাইরে কোথাও নেই। কি করি? রাত তখন ঢের, 10টা বেজে গেছে। কখন আর খেতে যাব আমরা? অনেক করে বলেছে গুপ্তরা, না গেলে খুব খারাপ দেখাবে, যাওয়া উচিত। এদিকে এরা লাঞ্চে এসেছেন প্রায় 10-12 ঘন্টা হলো।
বয় বাবুর্চিদের ডিউটি অফ হয়ে গেছে, তারা সব বাড়ি চলে গেছে। কেবল গেটে দারোয়ান আর ঘরে হরি। হরি তো ভূমিশয্যায়, শেষের কবিতা শুনছে। অগত্যা দারোয়ানকে গিয়ে বললুম, যার যার ড্রাইভারকে বলো এসে যে যার গুণমণি মনিবকে বাড়িতে নিয়ে যাক, আর হরিকেও কান পাকড়িকে ওঠা দো। বাহাদুর পায়ে পায়ে হরির কাছে গিয়ে হরির অবস্থা দেখে লজ্জায় অস্থির হয়ে প্রথমেই তো জিভ কেটে ফেলল। তারপর হরির কানটি ধরে লাগাল এক থাপ্পড়। অমনি হরি তড়াক করে লাফিয়ে উঠে বাহাদুরকে বিশাল সেলাম ঠুকে বললে, জি সাব, ব্রেকফাস্ট রেডি। তুত্তুর ব্যাটার নেশাখোর। বাহাদুর আরেকটা থাপ্পড় কষাতেই হরির নেশা ছুটে গেল। তখন হরি আর বাহাদুর মিলে ড্রাইভারদের ডেকে এনে পরপর 3টে মাতালকে তো কোনো রকমে নিচে নিয়ে গেল চ্যাংদোলা করে। কেবল হরি শুধু একবার ভুল করে বলে ফেলেছিল, রাম নাম সাথ হ্যায়, কিন্তু বাহাদুরের ধমকে থেমে গেল তাড়াতাড়ি। মুশকিল বাঁধাল মেজর সুরিন্দর। স্কোয়াড আগে বাড়, খড়বি চালি বলে শুয়ে শুয়ে আয়সা পা ছুটতে লাগল। তার ধারে কাছে যায় কার সাধ্যি। তাকে ছোট সোফা থেকে নড়ানো গেল না। এদিকে তোমার ছোট পিসেকে কোথাও খুঁজে পাচ্ছি না। রান্নাঘর, বাথরুম, ওয়ার্ড্রোব, ক্লোজেট, পর্দার পেছনে, খাটের তলায় কোথাও তিনি নেই। মহা দুশ্চিন্তায় পড়লুম, গেল কোথায় লোকটা? দারোয়ান, লন, বাগান সব খুঁজে এলো, সেখানেও নেই। আমার মনে কি ভীষণ অশান্তি, বুঝতেই পারছিস। ফলে নিচে গিয়ে মাতালদের গাড়িতে তুলিয়ে দেওয়ার খবরদারিটাও আমাকেই করতে হলো। ওরা তো 3টেকে সারি সারি শুইয়ে রেখেছে সদর দালানে, ঠিক যেন ক্রিমেটোরিয়ামে মরাদের কিউ। একে একে গাড়িগুলোর সামনে এসে দাঁড়াবে আর মাননীয় অতিথিদের আড়কোলা করে তাতে তুলে দেওয়া হবে। হরি আর দারোয়ান রেডি। ড্রাইভাররা গেল গাড়ি আনতে। প্রথমে এলো দেশাইয়ের গাড়ি। দেখি তার পেছনে বুটটার ঢাকনি আলগা হয়ে উঁচুমতো হয়ে রয়েছে। ঢকঢক করে উঠছে পড়ছে গাড়ি চললে। ড্রাইভার যেই ভালো করে বন্ধ করবে বলে ঢাকা তুলেছে, অমনি কি হলো ভাবো দেখিনি। জ্যাক ইন দ্য বক্সের মতো বুটের ভেতর থেকে বেরিয়ে এলেন তোমার পূজ্যপাদ পিসে মশাই। ভালো জামা কাপড় সব ভীষণ নোংরা, গাড়ির তেল কালি গ্রিজ মাখা। বেরিয়েই চিৎপাত হয়ে পড়ে থাকা 3 মূর্তিকে সামনে দেখে চমকে উঠে মার্ডার মার্ডার বলতে বলতে দৌড়ে সিঁড়ির তলায় ঢুকে পড়লেন। আগে 3 মাতালকে পার করে তারপর তোমার পিসেকে সিঁড়ির তলা থেকে টেনে বার করলুম। অমনি নিজের পকেট থেকে ইস্ত্রি করা সেন্ট মাখা সিল্কের রুমাল বের করে টাক থেকে মাকড়সা সমেত মাকড়সার জাল ঝুল ঝাড়তে ঝাড়তে তোমার পিসে খুব সহজ গলায় বললেন, কি গো, গুপ্তর বিয়ের অ্যানিভার্সারিতে যাবে না? গুপ্ত তোর পিসের কলিগ। ওদের মধ্যে যেমন ভাব তেমনি আবার একটু রেশারেশিও আছে। না গেলেই ঠিক দোষ ধরবে। দামি একটা প্রেজেন্ট কিনে রেখেছিলুম, এত কাণ্ডের মধ্যেও ঠিক ওর সেটা মনে আছে। এইসব শখের মাতালেরা কিন্তু ঠিকই ভুল করে না, বুঝলি। আমি তো রেডি, কিন্তু রাত্রির 11টা কখন বেজে গেছে, এখন কেউ নেমন্তন্ন যায়? খুব যায় বলে উনি ঘরে চলে গেলেন। হাত মুখ ধুয়ে ফর্সা হয়ে পাট ভাঙা পোশাক পরে এসে ছোট সোফায় সুরিন্দরকে ঘুমোতে দেখে তোর পিসের সে কি আহ্লাদ। আরে, সুরিন্দর বাড়ি যায়নি? বাহ, চলো চলো ওকেও নিয়ে যাই গুপ্তর বাড়ি। আমি বজ্র কঠিন হয়ে বললুম, না, ওকে একদম ডিস্টার্ব করবে না, ও যেমন আছে তেমন থাক বলে সুরিন্দরের গায়ে তাড়াতাড়িতে টেবিল ক্লথটা চাপা দিয়ে নেমে এলুম। ঘড়িতে তখন 12টা বাজছে। নিচে এসে দেখি ড্রাইভারও নেই, গাড়িও নেই। কোথায় গেল? বাহাদুর আমাকে ফিসফিসিয়ে বললে, সেই যে মিসেস চ্যাটার্জিকে নিয়ে হাসপাতালে ছুটোছুটি করছে, এখনও ফেরেনি। এক শিখ ট্যাক্সিওয়ালা তার গাড়িতে দরজা খুলে ঠ্যাং দুটো বের করে ঘুমোচ্ছিল গেটের ঠিক উল্টো দিকে। বাহাদুর দৌড়ে গিয়ে তাকেই ধরে আনল। সে নাকি ওদের বন্ধু। সর্দারজি তো তার পাঞ্জাবি ভাষায় গাল পাড়তে পারতে মিটার ডাউন করল। আমি উঠে বসলুম। বগলে প্রেজেন্ট। তোমার ছোট পিসে উঠতে যাবেন, ঠিক এমন সময় আমাদের গাড়ি ফিরল। ড্রাইভার যেই নেমেছে উনি অমনি টপ করে লাফিয়ে তার সিটে উঠে বসলেন। আর বসতে না বসতেই হঠাৎ ঘড়ি দেখে, ইস, ভয়ঙ্কর লেট হয়ে গেছে বলে স্টার্ট দিয়ে শোঁ করে একাই বেরিয়ে গেলেন। বাহাদুর আর ড্রাইভার হাঁ করে চেয়ে রইল। আমি তাড়াতাড়ি বললুম, সর্দারজি জলদি চালাও, জোরসে, উস ডাকু কো পাকড়ো, মেরা হ্যান্ডব্যাগ লেকে ভাগ গিয়া।
কথাটা সত্যি। আমি মোটাসোটা মানুষ, শাড়ির কোঁচা আঁচল সামলে বগলের প্রেজেন্টের বাক্সে আঁকড়ে ব্যাগটাকে আর ধরতে পারিনি। ওর হাতে দিয়ে ট্যাক্সিতে উঠেছিলুম। উনি আমার ব্যাগ শুদ্ধই গাড়িতে উঠে হাওয়া। আর যাবে কোথায়? মুহূর্তেই সর্দারজির ঘুম উড়ে গেল। ডাকু পাকড়ানোর জন্যে বদ্ধপরিকর হয়ে সর্দারজি আমাকে উড়িয়ে নিয়ে চলল। কখনো তোর পিসে আগে যান, কখনো আমরা আগে যাই। সে কি দারুণ এক্সাইটমেন্ট! অনেকটা হিন্দি ছবির মোটর চেস সিকোয়েন্সের মতো, যেন দেবানন্দ আর জিনত আসলে রেস দিচ্ছে। কিন্তু আলিপুর পাড়ার রাস্তাঘাট তো জানিসই, খাঁ খাঁ করছে। কেবল পথের কুকুরগুলো বেজায় চিৎকার জুড়ে তাড়া করল আমাদের। অমন একটা সিন, কিন্তু দর্শক বলতে শুধু ওরাই। এই যা দুঃখ। যাক, চকিতেই গুপ্তদের বাড়িতে এসে গেলুম। উনি গাড়ি থামিয়ে যেই নেমেছেন, নাম্বা মাত্তর সর্দারজিও ডাকু হ্যায় পাকড়ো পাকড়ো বলে বিরাট শোরগোল তুলে বাঘের মতো ঝাঁপিয়ে গিয়ে তোর পিসের গর্দান চেপে ধরেছে। ঘাটটা ধরেই এক থাপ্পড়। উনি বেচারি মাথা ঘুরে পড়েই যাচ্ছিলেন। ভাগ্যিস আমি নেমেছিলুম, তাড়াতাড়ি ধরে ফেললুম। সর্দারজি তখন তোমার পিসেকে বজ্রমুষ্টিতে পাকড়ে ওর হাত থেকে আমার ব্যাগটা কেড়ে নিয়ে বলল, শালা ডাকুকো আভি আলিপুর থানা মে লে জানা। চালিয়ে মেম সাব। ইতিমধ্যে তোমাদের ছোট পিসেও সংবিত ফিরে পেয়ে সর্দারজির কলার চেপে ধরে হুঙ্কার দিল, ডাকু? कौन शाला डाकू है? तुम ना हम? तुम थाबड़ा मार के हमारा वाइफ को बैग छिनतई कर लिया। चलो अभी चलो আলিপুর থানা মে। সে কি কেলেঙ্কারি! দুজনেই দুজনকে আলিপুর থানাতে নিয়ে যাবে বলে টানাটানি। এদিকে ট্যাক্সির মিটার বেড়েই যাচ্ছে। আমি একবার সর্দারজির হাত ধরে কাকুতি মিনতি করি, আরেকবার তোমার পিসের হাত ধরে। কেউই কোনো কথা শুনবে না। যাক, শেষ পর্যন্ত সর্দারজিকে অতিকষ্টে শান্ত করা গেল। সর্দারজি তখন, শালা বাঙালি লোক কো তামাশা মে গোলি মারো বলে গাল পেড়ে আমার ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে টাকা নিয়ে চলে গেল। তখন হাঁপ ছেড়ে আমরা গুপ্তদের কলিং বেল টিপলুম। রাত 1টা বেজে গেছে। আশেপাশের সব ফ্ল্যাটই তখন বিয়ে বাড়ির মতো আলো জ্বলে উঠেছে। বারান্দায় বারান্দায় লোকজন গিজ গিজ করছে। গুপ্তরাই কেবল গহন ঘুমে অচৈতন্য। যতই টুংটাং করে বেল বাজাই, দরজার খোলে না। অবশেষে ধপাধপ দৌড় ঠ্যাঙাতেই গুপ্ত সাহেব হুইজ ইট বলে 2 ইঞ্চি দৌড় ফাঁক করে উকি মারলেন। হাতে একটা বেঁটে খাটো লোহার ডান্ডা, পরনে হলদে বেগুনি স্লিপিং স্যুট। আমাদের দেখে তো খুবই খুশি। একগাল হেসে আহ্লাদে ডান্ডা নাড়তে নাড়তে স্বাগত জানালেন। বাহ, তোমরা এসে গেছো তাহলে? এসো এসো এসো, হাউ সুইট অফ ইউ। আমরা বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। বলতে বলতে ডান্ডাটা দরজার কোণে গুজে রেখে ড্রেসিং গাউন পরে এলেন এবং মহা যত্ন আত্তি করতে শুরু করে দিলেন। তোর ছোট পিসে তো সঙ্গে সঙ্গেই আরেক প্রস্তুত স্কচ আর সোডা নিয়ে বসে গেছেন। এদিকে রুমা মানে মিসেস গুপ্ত আর আসে না। আমি আমার আপেলের জুসটি হাতে করে বসেই আছি। শেষে গুপ্ত এসে কাঁচুমাচু হয়ে বলল, তুমি নিজে একটু চলো তো উষা। রুমাকে আমি কিছুতেই কনভিন্স করতে পারছি না। ও কেবলই বলছে, ইয়ার কি মেরো না তো, যাও। আমি যেই খাটের পাশে গিয়ে ডেকেছি, হ্যাপি অ্যানিভার্সারি রুমা, অমনি সে উঠে বসে চোখ গোল গোল করে বললে, হ্যাঁ তোমরা সত্যি এসেছো এই মাঝরাত্রিরে? কি মুশকিল, সরি, কি আনন্দ। ও থ্যাংক ইউ বলে দেঁতো হেসে প্রেজেন্টটা নিয়ে খাট থেকে নামল। তারপর বলল, তোমরা বুঝি অন্য কোথাও নেমন্তন্ন খেয়ে দিয়ে এলে? শুনে আমি তো খাপ্পা। অন্য কোথাও মানে? তোমাদের এখানেই তো আমাদের আজ নেমন্তন্ন। রুমা বললে, সে তো 8টার সময়, আর বাড়িতে নয় তো, ক্লাবেই তো ডিনারে ডেকেছিলুম তোমাদের সবাইকে। আমি করুণ সুরে বললুম, তাই নাকি? ভেরি সরি। আসলে আমাদের বাড়িতে আজ লাঞ্চ ছিল কিনা কয়েকজনের, তারা এইমাত্র গেলেন। রুমা চোখ রগড়াতে রগড়াতে বলল, লাঞ্চ না ডিনার? কি যে বলো। লাঞ্চই, কিন্তু আমার যে বড্ড খিদে পেয়েছে ভাই রুমা। তোমার ফ্রিজে কি কি আছে দেখি। বেজার মুখে ফ্রিজ খুলে রুমা গড়গড়িয়ে বললে, ডিম, বেকন, মুসুম্বি, দুধ, রুটি, চিজ, মাখন। দূর, আমরা কি ব্রেকফাস্ট খেতে এসেছি? তার চেয়ে বরং লুচি ভাজো, বেগুন ভাজো। চোখ কপালে তুলে রুমা বলল, এখন লুচি? ঘরে ময়দাই নেই, ঘিও নেই। মনে মনে বললুম,
তা থাকবে কেন, কেবল স্কচ আর সোডাই আছে, যেটা যাবে এক্সপেন্স অ্যাকাউন্টে। সেই যে হরি বলেছিল না ব্রেকফাস্ট রেডি, সেটা যেমন সত্যি সত্যি ফলে যাবে তা কে জানত। যখন আমরা মাঝরাত্রিরে দুধ, কর্নফ্লেক্স, টোস্ট, ডিম নিয়ে খেতে বসলুম, টেবিলে মাথা রেখে রুমা বেচারি ঘুমোতে লাগল। অথচ তার স্বামীকে একবার দেখো, গুপ্তর এমনই ভাবখানা যেন এমনটাই হবার কথা ছিল। এত ভদ্র, নিজেই কফি করে দিলেন রাত 2টোর সময় হাসি মুখে। তোর পিসে অমন পারতেন। তারপর আজ সকালে হঠাৎ বিছানায় উঠে বসে অবাক পৃথিবী অবাক করলে তুমি চোখ করে আমার দিকে তাকিয়ে উনি বললেন, উষা, আমরা যখন গুপ্তর বাড়িতে গেলুম তখন ড্রাইভার কোথায় ছিল? আমি ওকে সব ঘটনা বললুম। মিসেস চ্যাটার্জির কথাটা শুনে ওর কি মন খারাপ, তক্ষুনি উঠে পড়ে। যত বেটা মাতালের কাণ্ড বলে মুখ বেঁকিয়ে বেডটি পর্যন্ত না খেয়ে ড্রাইভারকে ডেকে সঙ্গে সঙ্গে সেই হাসপাতালে ছুটলেন তার খোঁজ করতে। সত্যি গরিব দুঃখীর প্রতি ওর মমতা কিন্তু ভারী, জানিস। উনি তো বেরোলেন, আমি ও ঘরে গিয়ে দেখি সুরিন্দর নেই। ছোট সোফায় কেবল টেবিল ক্লথটাই পড়ে আছে, আর টেবিলে একটা চিঠি চাপা দেয়া, তাতে লেখা, ডাজ এনিবডি নো হোয়াট হ্যাপেন্ড টু মাই মানি? 8টা বাজতেই ভদ্রতার অবতার দেশাই ফোন করল। গুড মর্নিং মিসেস রে, ডিড ইউ স্লিপ ওয়েল? তারপর একটু আমতা আমতা করে, সরি অ্যাবাউট লাস্ট নাইট। তারপর আরও আমতা আমতা করে, আই হ্যাভ এ ফানি ফিলিং ইউনো। আচ্ছা, কাল ও বাড়িতে মিসেস চ্যাটার্জি বলে কেউ এসেছিলেন? এসেছিলেন শুনেই দেশাই ফোনেই প্রায় কেঁদে ফেলে আর কি। সত্যি, ছি ছি ছি, কি লজ্জা, কি লজ্জা। কোন হাসপাতালে বলতে পারেন? আমি এক্ষুনি সেখানে যাচ্ছি। এ হে হে হে, হোয়াট এ শেম। তারপর শোয়ারটায় ভট্টাচার্যি, কি বৌদি নাকি? সত্যি বৌদি, কাল বড্ড অত্যাচার করা হয়ে গেছে আপনার উপর। ছোট ভাইটি বলে মাপ করে দেবেন। আচ্ছা, ভট্টাচার্যি স্কুলে ছোটদার সঙ্গে পড়ত, আমার ছোট ভাইটি হলো কি করে? যাগে, তারপরেই, দাদা কোথায়? এত ভোরে বেরিয়েছেন? হাসপাতালে? মিসেস চ্যাটার্জি? কি সর্বনাশ, তাহলে ওটা স্বপ্ন নয়? আমি তো ভাবছি একটা বাজে নাইটমেয়ার দেখেছি। ছি 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 ছি, কি কাণ্ড বলুন তো। আই মাস্ট গেট দেয়ার ইমিডিয়েটলি। তোর সারা মদার জীবনে ছোব না। সরি বৌদি, এক্সকিউজ মি। আচ্ছা, কোন হাসপাতাল বললেন? 9:15 তোমার ছোট পিসে ফিরে এলেন, হরির চিরাচরিত গম্ভীর মুখে ট্রে নিয়ে হাজির, ব্রেকফাস্ট রেডি। উনি খেতে খেতে বললেন, চাটুর্যের পো এ যাত্রা বেঁচেই গেল মনে হচ্ছে। দেশাই আর ভট্টাচার্যিকে ওখানে দেখলুম, খুবই কনসার্নড হয়ে ডাক্তার নার্স ছোটোছুটি করছে। তোর পিসে অফিসে রওনা হয়ে গেলেন, সেই গাড়িতেই আমি তোর কাছে চলে এলুম। এবার বুঝে দেখ দেখি, কালকে আমি বাগবাজারে গিয়ে বসেছিলুম কেন? আমি মন্ত্রমুগ্ধের মতো ছোট পিসির কাহিনী শুনছিলুম। জেগে উঠে তাড়াতাড়ি বললুম, খুব বুঝেছি ছোট পিসি। তৃপ্ত হয়ে ছোট পিসি বললেন, তা যাকগে, এ রোববার তো তোকে খাওয়ানো হলো না, সামনের শনিবার বরং ডিনারে। আমি হাঁ হাঁ করে বলে উঠলুম, কিন্তু ছোট পিসি, আমি বোধহয় শুক্রবারই দিল্লি চলে যাচ্ছি, বরং সামনের বার খাবো, কেমন? গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন নবনীতা দেবসেনের লেখা এক্সপেন্স অ্যাকাউন্ট। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।